আসসালামু আলাইকুম। এমন কোনো কাজ করা উচিত নয় যা করলে মানুষ অন্য জগতের কোনো শক্তির কাছে টার্গেট হয়ে যায়, কিন্তু তবু অজানায় অবচেতনে তাদের সাথে মানুষের সাক্ষাৎ হয়েই যায়। জিন অথবা শয়তান যারা নিজেদের অস্তিত্ব জানান দিতে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটায় যা হয়তো অনেকের কাছে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বিশ্বাস করারও কোনো অযৌক্তিকতা নেই। ইন্দোনেশিয়ার জাকার্তা গ্রামের এক মেয়ে যে 1 মাস আগেই গর্ভবতী হয়েছে, কিন্তু এই বোঝা যায় বাচ্চা এখনই হয়ে যাবে, এই আবার কোনো ব্যথা নেই, অথচ পেট এত বড় হয়েছে যে বোঝা যায় একেবারে বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে। অন্যদিকে গ্রামের আরেক পাশে একটি মহিলা যে কিনা 14 দিন যাবৎ মৃত্যুর যন্ত্রণা ঠিকই পাচ্ছে কিন্তু মারা যাচ্ছে না, যেখানে পরিবারের সবাই তার মৃত্যু কামনা করছে। কেন, কি পাপ করেছিল এই মহিলা যার কারণে তার এই দশা? অন্যদিকে মেয়েটির প্রসব হচ্ছে না কেন? পেটের মধ্যেই বা কি আছে? আদৌ কি বাচ্চা রয়েছে নাকি অন্য কিছু? তা জানতে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। আজকের ভিডিওতে আপনারা দুইটি লোমহর্ষক হরর সত্য ঘটনা, তার সাথে আমার পরিবারে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য হরর সত্যি ঘটনা জানবেন, যে ঘটনার সাথে আজকের ভিডিওর অনেকটাই মিল রয়েছে। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটি দম্পতিকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল কাঞ্জা এবং মেয়েটির নাম হলো সুমিরা। সুমিরা সন্তান সম্ভবা ছিল। আজকে হঠাৎ করেই তার পেটে ব্যথা শুরু হয়। সবাই ভাবে মনে হয় আজকেই বাচ্চা হয়ে যাবে। কাঞ্জা একটি নরম বিছানা পেতে দেয় সুমিরার জন্য। এদিকে কাঞ্জার মা এই গ্রামের একটা দাইমাকে ডেকে আনে প্রসব করানোর জন্য, অর্থাৎ তারা বুঝেছিল হয়তো প্রসব হয়ে যাবে। দাইমা তার কাজ শুরু করে। এদিকে আমরা দেখতে পাই জাকার্তা শহর থেকে কাঞ্জার 2 জন বন্ধু এসেছে তার সাথে দেখা করতে। তাদের কথাবার্তাতেই আমরা একটা জিনিস জানতে পারি, যা হচ্ছে কাঞ্জা আর সুমিরা এখনো বিবাহিত নয়, অর্থাৎ সুমিরার পেটে যে বাচ্চাটি রয়েছে এটা একদমই হারাম। অবশ্য তাদের বিয়ের কথা চলেছিল। সুমিরার বাবা হঠাৎ করেই কিছুদিন আগে মারা যায়, যার কারণে তাদের বিয়েটা হয়নি। কাঞ্জার বন্ধুরা কাঞ্জাকে বলছিল যে এখন তোমার নতুন পরিবার হয়েছে, তোমারও টাকা ইনকাম করা দরকার, চাকরি করা দরকার। কিন্তু আমরা দেখছিলাম কাঞ্জা এই সবে একদমই বেখেয়ালি ছিল। সে এখনো মোবাইলে গেম খেলতো। তার সাথে দেখা করে তার বন্ধুরা সেদিন রাতেই চলে যায়। সেদিন রাতে সুমিরার পেটের ব্যথাটা আরো বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। পরদিন সকালবেলা তারা বাড়ির আশেপাশে একটা পাখির ডাকের আওয়াজ পাচ্ছিল, যেটাকে সেই এলাকায় মানুষেরা ডেভিল বার্ডও বলে থাকে। তাদের জন্য সেই পাখির ডাকটা মোটেও শুভজনক ছিল না। তো এই ডাকটা কোথা থেকে আসছে তা দেখার জন্য দাইমা বাড়ির পেছনের জঙ্গলটাতে যায়। আমরা সেখানে দেখতে পারি একটা সন্দেহবাচক জিনিস। দাইমা কারো দিকে চেয়ে ইশারা করছিল, আর তা যে অস্বাভাবিক ছিল তা আমরা বুঝতে পারছিলাম। এরপর সে ঘরে যায় এবং একটা গ্লাসে পানি নিয়ে সেটাতে কিছু মন্ত্র পড়ে সুমিরাকে খেতে দেয়। এটা খাওয়ার পরেই সুমিরার আবারও পেটে বেসম্ভব ব্যথা শুরু হয়ে যায়। এতটাই বেশি হয়ে গিয়েছিল ব্যথা যে সুমিরা আর সহ্য করতে পারছিল না। দাইমা একটি কালো কাপড় সুমির পেটে দিয়ে বলছিল একদম ঠিক হয়ে যাবে, কিন্তু সুমিরার মা বুঝে গিয়েছিল যে এই ব্যথা এভাবে সারার নয়। তাই সে কাঞ্জাকে বলে একটা গাড়ির ব্যবস্থা করে সুমিরাকে হসপিটালে নিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যেই কাঞ্জা একটা চিকেন শপের ভ্যান নিয়ে আসে, কারণ তার কাছে এত টাকা ছিল না যে ভালো একটা গাড়ি নিয়ে আসবে। ভ্যানের পেছনে মালপত্র বোঝাই ছিল, তাই ভ্যানে মাত্র 2 জন বসা যেত, অর্থাৎ পরিবারের অন্য কেউ আর এটাতে যেতে পারবে না। কিছু করার ছিল না, তাই কাঞ্জা শুধু সুমিরাকে নিয়েই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমরা দেখতে পারি শহরে যাওয়ার রাস্তায় কাজ চলার কারণে তাদেরকে সেই রাস্তা দিয়ে যেতে বাধা দেওয়া হয়। তাই কাঞ্জা বিকল্প রাস্তা হিসেবে জঙ্গলের একটি অন্য রাস্তা দিয়ে যাত্রা করে। কিছু সামনে যেতেই হঠাৎ করে কাঞ্জা গাড়ি থামিয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল গাড়ির সামনে কোনো বেড়াল পড়েছিল। গাড়ির সামনে কি হয়েছে তা সে দেখতে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। আর তখনই আমরা কিছুক্ষণের জন্য গাড়ির ভেতরে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর এন্টিটিকে লক্ষ্য করি, যেটা খুবই ভয়ানক ছিল এবং সেটা সুমিরার পেটে হাত বোলাচ্ছিল। মানে বন্ধুরা, এখন থেকেই যে তাদের বিপদ শুরু হয়ে গিয়েছে তা আমরা বুঝতে পারছিলাম। কিছুক্ষণের মধ্যেই তারা একটা হসপিটালের সামনে গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নামার
আগে প্রবল ব্যথায় সুমিরা একটা ভ্রূণ দেখে ফেলে। সে দেখতে পায় গাড়ির মধ্যেই তার ডেলিভারি হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো বাচ্চা হয়নি। লাগাতার রক্তক্ষরণ হয়ে যাচ্ছিল তার। তখনই তার ভ্রূণ কেটে যায়। সে বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল। তারা তখন হাসপাতালের ভেতরে ঢুকে। আরেকটা আজব বিষয় হচ্ছে, তারা লক্ষ্য করে যে হসপিটালের ভেতরের সবার কাপড়ই কালো। তারা যখন সেখানে যায়, সেখানে একজন নার্স আসে। কাঞ্জা তখন সুমিরার বিষয়ে সেই নার্সকে বলে। সেই নার্স তখন সোজাসুজি অপারেশন থিয়েটারে সুমিরাকে নিয়ে যেতে চায়, কিন্তু সেই নার্সের হাবভাব একটু ভালো লাগছিল না। তার যেন কোনো একটা কুমতলব ছিল কাঞ্জার দিকে। তখন সেখানে একটা মহিলা ডক্টর আসে, সাথে আরো কয়েকটা নার্স আসে। তারা সুমিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আর কাঞ্জাকে তারা বলে বাকি ফর্মালিটিস গুলো পূরণ করতে। কাঞ্জা সেসব ফর্মালিটিস পূরণ করার জন্য রিসেপশনে যায়। সেখানে ওয়েটিং রুমে সে একটা ছবি তোলে। সে চাচ্ছিল এটা তার মায়ের কাছে পাঠাতে, কিন্তু সে দেখে এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর যেসব ছবি সে তুলেছে সেসব ছবি একদমই কালো হয়ে গিয়েছে, কিছুই দেখা যায় না। নেটওয়ার্ক খোঁজার জন্য সে তখন হসপিটালের বাইরে বের হয়। সেখান থেকে একটি লোক যাচ্ছিল। সে লোকটি তাকে দেখে বলে, এখানে কি করছেন? কাঞ্জা বলছিল, হসপিটালের ভেতরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই নেটওয়ার্ক খোঁজার ট্রাই করছি। সেই লোকটি তাকে এভাবে বলছিল যে, তুমি নেটওয়ার্ক খুঁজছো এখানে? তুমি এটার ভেতরেও গিয়েছিলে? কাঞ্জা সেই লোকটার কথা মনোযোগ দিয়ে একদমই শুনছিল না, তাই সে বিরক্ত হয়ে সেই লোককে চলে যেতে বলে। আমরা তখন হসপিটালের ভেতরে অপারেশন থিয়েটারে সেই ডাক্তার এবং নার্সগুলোকে দেখতে পাই, যেগুলো সুমিরার দিকে আজব ভাবে চেয়েছিল এবং তার পেটের মধ্যে চাপ দিচ্ছিল, যেটাতে এতই ব্যথা হচ্ছিল সুমিরার, সে ঠিক থাকতে পারছিল না। সুমিরা বলছিল এটা না করতে, কিন্তু তারা থামছিলই না। তারা একই সুরে সবাই বলছিল, সুমিরা তুমি তোমার বাচ্চা দিয়ে দাও। যদি সব ঠিক থাকতো তাহলে কালকেই তোমার বাচ্চা মারা যেত। সে বেঁচে আছে আমাদের জন্য, তোমার বাচ্চা আমাদের দিয়ে দাও। এদিকে ওয়েটিং রুমে বসে আছে কাঞ্জা। অনেক বোর হচ্ছিল সে, আর সে একটা জিনিস নোটিস করছিল যে এতক্ষণ ধরে সে হসপিটালে রয়েছে, কিন্তু যারা রিসেপশনে বসে তাদের কাজ করছিল তাদের কোনো কাজেই আগাচ্ছে না। আর সে এটাও খেয়াল করে যে এখানে যা হচ্ছে তা বারবার রিপিট হচ্ছে, মানে লোকজন সব এক জিনিস বারবারই করছে, যা দেখতে একটু অস্বাভাবিক লাগছিল। তখন কাঞ্জা অনেক রেগে যায়, আর রিসেপশনের মহিলার কাছে গিয়ে সে জোরে বলতে থাকে, আমার পেপার ওয়ার্ক করতে দেন, আমার স্ত্রীর বেবি হবে। এই কথা শুনে যেন পরিবেশটাই বদল হয়ে যায়। হসপিটালের সব ওয়ার্কার এবং রোগীরা তার পেছনে এসে দাঁড়ায়, আর সম্পূর্ণ হাসপাতাল চোখের পলকে শুনশান নীরবতায় পরিণত হয়। একদম পরিত্যক্ত হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যে হয়তো কয়েক বছর কেউ এখানে আসেইনি। রিসেপশনে যে মহিলাটি বসেছিল সেই মহিলাটি তার সামনেই একটি ভয়ঙ্কর শয়তানের রূপ ধরে সেখান থেকে বেরিয়ে যায়। সেসব দেখে সে অনেক ভীত এবং সন্ত্রস্ত হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। সে তখন মরিয়া হয়ে সুমিরাকে খুঁজতে শুরু করে, কিন্তু আবারও হঠাৎ করে সে তাকে আবিষ্কার করে এক ঘন জঙ্গলের ভেতর। সে একেবারেই ভীত হয়ে যায়, কারণ কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। এদিকে আমরা হসপিটালের অপারেশন থিয়েটারের ভেতর সুমিরাকে দেখতে পাই, যার পেটে ছিল প্রবল যন্ত্রণা আর হচ্ছিল অনেক রক্তক্ষরণ। আর সেও বুঝতে পারে এখানে কিছুই ঠিক হচ্ছে না। সেই নার্সগুলো এবং ডাক্তার সেখান থেকে উধাও হয়ে যায়। সে ধীরে ধীরে অপারেশন থিয়েটার থেকে বের হয়, আর আমরা দেখতে পাচ্ছিলাম যে তার পাশ দিয়ে যাচ্ছিল একটা কেউ। সেটা যে মানুষ ছিল না তাও আমরা বলতে পারি। সুমিরা অনেক চেষ্টা করছিল হসপিটাল থেকে বের হওয়ার জন্য, কিন্তু আজব বিষয় হচ্ছে একই জায়গায় বারবার ফিরে আসছিল সে, যত চেষ্টাই করছিল বের হওয়ার জন্য। হঠাৎ করে সেও তাকে আবিষ্কার করে একটা ঘন জঙ্গলের ভেতর। তারা দুইজনেই সেখানে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করছিল, অনেক ভয় করছিল তাদের। তখন কাঞ্জা সে জঙ্গলের ভেতর সুমিরাকে পেয়ে যায়, আর সেখানে সুমিরা এসে সাথে সাথেই বেহুশ হয়ে যায়। কাঞ্জা সুমিরাকে নিয়ে কুলে তুলে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের কানে ভেসে আসছিল, কেউ তাদের বলছিল তোদের বাচ্চা দিয়ে যা, তাহলে তোদেরকে বেঁচে ফিরতে দেব। কিন্তু এসবে কান না দিয়ে কাঞ্জা এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার সামনে সুমিরার মরা বাবাকে সে দেখতে পায়। সেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সুমিরার বাবা তাদেরকে জঙ্গল থেকে বের হওয়ার একটা রাস্তা দেখিয়ে দেয়, আর তারা রাস্তায় ফিরতে সক্ষম হয়। কাঞ্জা এই ঘটনাতে অনেক অবাক ছিল যে মারা যাওয়া ব্যক্তি কিভাবে ফিরে আসলো। রাস্তার মধ্যে যেতেই তারা দেখতে পায় তার পরিবারের লোক তাদেরকে খুঁজছে। তারাও এতক্ষণে বুঝে গিয়েছিল যে কাঞ্জা আর সুমিরা হয়তো বিপদে পড়েছে। তখন সেখানে আবারও সুমিরার ব্যথা শুরু হয়, আর সবাই মিলে তাকে ঘিরে ফেলে। সেখানে আমরা সেই দাইমাকেও দেখতে পাই যে সুমিরার প্রসব করার চেষ্টা করছিল।
সুমিরার প্রসব হয় ঠিকই বন্ধুরা, কিন্তু তার পেট থেকে কোনো বাচ্চা জন্ম হয় না, বের হয় রক্তের পিণ্ডের মতো কিছু একটা। সেখানে সবাই তাকে বলছিল যে তোমার বাচ্চা হয়নি, কিন্তু আমরা সুমিরার কাছ থেকে বারবার শুনতে পাই আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা আমাকে দাও। এতে আমরা বুঝতে পারি যে এই সব ঘটনার কারণে সুমিরা হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এই পুরো ঘটনার জন্য আমি সেই দাইমাকেই দায়ী করি, যে অনেক সন্দেহভাজন ছিল। শয়তান অথবা জিনের দ্বারা প্রভাবিত হলে মানুষের কি চরম পরিণতি হতে পারে, এই ঘটনাও একটি উদাহরণ বন্ধুরা। এখন শুনুন তাহলে আমার পারিবারিক একটি সত্য ঘটনা, যার পরেই আমরা চলে যাব এই ভিডিওর দ্বিতীয় ঘটনায়। আমার পরিবারের যে ঘটনাটি আজকে আপনাদেরকে বলবো, যার সত্যতার গ্যারান্টি আমার নিজের পরিবার। সময়টা 1981-র কাছাকাছি। আমার জেঠি মানে আমার বাবার বড় ভাইয়ের স্ত্রী, তিনি দ্বিতীয়বার সন্তান সম্ভবা হন। প্রথমবার একজন কন্যা সন্তান হয়, দ্বিতীয়বার সন্তান সম্ভবা হয় সবাই খুশি হয়। কিন্তু সমস্যাটা সেখানে ঘটে যখন প্রসবের সময় হয়, হঠাৎ করেই দাইমা দাবি করে পেটে বাচ্চা নেই। সবাই অবাক হয়ে যায়, সবাই দেখতে আসে ঘটনা, সবাই আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ বলে এটা জিনের বাচ্চা, কেউ কেউ বলে এটা শয়তানের বাচ্চা। ঘটনাটি ছড়িয়ে যায় পুরো গ্রামে। অনেকের মুখে শুনতে পারা যায় যে বাচ্চাটি হয়েছিল সেটা জিনের বাচ্চা, সেটা নাকি জিনের সাথে জিন নিয়ে গিয়েছে। অনেক কথা তো এমনও আছে যে সেই বাচ্চাটি যখন বড় হয়, বড় হওয়ার পরেও অনেকবার আমার জেঠির সাথে দেখা করেছে। যাই হোক বন্ধুরা, আমার জ্যাঠা এবং জেঠি কেউ এখন আর বেঁচে নেই, তারা যেন জান্নাত পায় সবার কাছে আমি সেই দোয়া প্রার্থী। যদিও আমি সেই ঘটনার সময় জন্ম নিইনি, তবে এই ঘটনাটা আমাদের দিকে একদমই প্রচলিত, আর এটি আমাদের পারিবারিক একটি ঘটনা। চলে যাব ইন্দোনেশিয়ার জাকার্তা গ্রামের দ্বিতীয় ঘটনায়। একটা ঘরের মধ্যে একটা মৃত্যু পথযাত্রী মহিলাকে দেখতে পায়, যে গত 14 দিন যাবৎ মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু মরতে আর পারছে না। এটা এমন একটা সময় যখন জীবিত থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মহিলাটি অনেক অসুস্থ ছিল, তার বাঁচার কোনো রাস্তাই ছিল না, কিন্তু তাও সে মারা যাচ্ছিল না। সবাই দোয়া করছিল যেন এই কষ্ট থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দেয়। এদিকে অন্য ঘরের মধ্যে আমরা দেখতে পাই সবাই মিলে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, আর এটা হলো নূর, যার মার জন্যই পড়া হচ্ছিল সূরা ইয়াসিন। নূর যখন তার বাবাকে জিজ্ঞেস করছিল তার মা এত কষ্ট কেন পাচ্ছে, এক পর্যায়ে তার বাবা তাকে উত্তরে বলে, তোমার মা যখন যুবতী ছিল তখন তার শরীরের ভেতর একটা রিচুয়াল করায়, যাকে আমরা কালো জাদু বলতে পারি, যেটার উদ্দেশ্য ছিল তোমার মা মরার আগ পর্যন্ত যাতে সুন্দরী থাকে। আর সেই কালো জাদুর প্রভাব মূলত তাকে এত কষ্ট দিচ্ছে। হতে পারে ধীরে ধীরে শয়তান তাকে গ্রাস করে নেবে, সে মারা যাবে না, পরিণত হবে শয়তানে। এসব কথা জানার পর নূর আর তার ভাই সেই কালো জাদুকরকে খুঁজতে চেষ্টা করে, কারণ তারা কোনোভাবেই তার মায়ের এত কষ্ট দেখতে পারছিল না। নূরের ভাই সেখানে চলে যায়, সেই এলাকায় যেখানে ছিল সেই জাদুকর। সেখানে যাওয়ার পর কালো জাদুকরের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সেই কালো জাদুকর অনেক আগে মারা গিয়েছে, আর এখন যাকে আমরা দেখতে পাচ্ছি সে হলো সেই জাদুকরের ছেলে। জাদুকরের ছেলে বলছিল এটা তার দ্বারা সম্ভব নয়। নূরের ভাই অনেক চেষ্টা করছিল আর বলছিল যেভাবেই হোক এই কালো জাদু শেষ করে দিন, দয়া করে, আমার মায়ের কষ্ট আমরা দেখতে পারছি না। কালো জাদুকরের সেই ছেলে চেষ্টা তো অনেক করে, কিন্তু কোনো কাজ হয় না। এতেই বোঝা যায় যে কালো জাদুটি করা হয়েছিল সেটা খুবই শক্তিশালী। তখন তার বোনকে সে কল দেয় আর বলে এটা কোনোদিন সম্ভব না এই কালো জাদু কাটানো, আর কোনো উপায় না পেয়ে এখন আমাদের সেই কাজটাই করতে হবে। এটা বলে তখনই আমরা দেখতে পাই নূর একটা বালিশ নিয়ে তার মায়ের মুখ চাপা দিয়েছে, অর্থাৎ সে তার মায়ের এত কষ্ট সহ্য না করতে পেরে তার মাকে চিরতরে মুক্তি দিতে মেরে ফেলেছে। কিন্তু যখনই এই ব্যাপারটা সেই কালো জাদুকরের ছেলে জানতে পারে, নূরের ভাইয়ের থেকে ভয় পেয়ে যায় আর বলে তোমরা যা করেছো একদমই উচিত হয়নি, একদমই ঠিক করনি, তোমরা খুবই ভুল কাজ করেছো। এই কালো জাদুটা এতটাই ভয়ানক যে যার উপর কালো জাদু করা হয়েছিল তাকে যদি কেউ জোর জবরদস্তি মেরে ফেলে, তাহলে যে মেরেছে তার উপর সেই কালো জাদুর প্রভাব, অভিশাপ চলে যাবে। অর্থাৎ বন্ধুরা, তখনই আমরা দেখতে পাই নূরের শরীর খারাপ হতে শুরু করেছে, আর তার ঘাড়ে একটা চিহ্ন হয়ে এসে গেছে, যা তার মায়ের ঘাড়েও ছিল। আর কিছুক্ষণ পর আমরা এটাও দেখতে পারি যে আগের থেকে অনেকটা সুন্দরী হয়ে গিয়েছে নূর। তার মুখের মধ্যে খারাপ যা ছিল সব ভালো হয়ে গিয়েছে, সে অনেক সুন্দরী হয়ে গিয়েছে। সে তখন রুমে যায় এবং রুমে হুজুরদেরকে বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কাছে এসে দোয়া করার জন্য, আপনাদের প্রেয়ারের কারণে আমার মা শান্তি পেয়েছে, এখন আপনারা আসতে পারেন। এখানে আমরা নূরের মুখে একটা অদ্ভুত হাসি লক্ষ্য করি। এতে আমরা বুঝতে পারি তার উপর কালো
জাদু এসে গিয়েছে যা তার মায়ের ভেতর ছিল। সে হয়তো বেঁচে থাকবে আরো 40-50 বছর, কিন্তু তার মৃত্যু আর হচ্ছে না। আর এখন যে তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তাতে সে ভীষণ খুশি, এটা বোঝাই যাচ্ছে। আর ভবিষ্যতে এই কালো জাদুর ফল কতটা খারাপ হতে পারে তা তো আপনারা আন্দাজেই করতে পারছেন। আর এখানেই বন্ধুরা এই ঘটনাটির সমাপ্তি ঘটে। কালো জাদুর ফাঁদ এবং জিন শয়তানের থাবায় যে পড়েছে তার জীবন হয়েছে দুর্বিষহ। এটা বিশ্বাস করতেই হবে, না করার কোনো অপশনই যে নেই। প্রমাণ পেয়েছি আপনাদের অনেক কমেন্ট থেকে, প্রমাণ পেয়েছি আমার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে। এই ছিল আজকের ঘটনা। কেমন ছিল আজকের ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে খুবই উজ্জীবিত করে আরো নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। ভালোবাসা রইল সবার জন্য, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা। পারলে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।